সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দূর দূরান্তে দেশ অথবা দেশের বাড়ি থেকে এই মুহূর্তে যেখান থেকে আমার সাথে সংযোগ হয়েছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্প অনুষ্ঠান থেকে আপনাকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমার আজকের এই জীবনের গল্পটা ভীষণ কষ্টকর। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, গল্পটা যখন আমি আমার নিজ কানে শুনেছিলাম, আমার মনের অজান্তেই আমি বেশ কয়েকবার কেঁদেছিলাম। আজকের এই জীবনের গল্পের মাঝে আপনি পাবেন অভাবের স্পর্শ, পাবেন আবেগের স্পর্শ, পাবেন ভালোবাসার স্পর্শ, সবশেষ পাবেন বাস্তবতার এক কঠিন দৃশ্য। আমি আপনার কাছে রিকোয়েস্ট করবো বরাবরের মতো গল্প শেষ পর্যন্ত শোনার জন্য। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে সাথী আক্তার। আমার গ্রামের বাড়ি চিটাগং বালুছড়া। আমি খুবই দুঃখী একটা মানুষ, কেননা জন্মের পরপর আমি আমার বাবা মা দুজনকেই হারাই। আমার যখন জন্ম হয় তার ঠিক 3 মাস আগে আমার বাবা আমাদেরকে ছেড়ে ঢাকায় যায় কাজের উদ্দেশ্যে, কিন্তু ওখান থেকে বাবা আর ফিরে না। আর আমার ঠিক জন্মের 1 বছর পরে আমার মা মারা যায়। আমার খালামুনি আছে, আমার খালামুনি তখন আমাকে তাদের বাসায় নিয়ে আসে। আমার খালামুনির কোনো ছেলে নাই, শুধু একটা মেয়ে আছে, খালাতো বোন। আমার চেয়েও সে 4 বছরের বড়। তখন আমি আমার খালাতো বোনের সাথে আমার খালাম্মার বাড়িতেই থাকি। আমি তখন খুবই ছোট, কোনো কিছু বুঝতে পারি না। আমি যখন স্কুলে যাই, আমি যখন ক্লাস 3-তে পড়ি, তখন আমি দেখতে পাই যে সবাই তাদের বাবা মারা তাদের সন্তানকে প্রচুর আদর করে। প্রত্যেকটা সন্তান তাদের বাবা মায়ের ভালোবাসা পায়। কিন্তু তখন আমি আমার বাবা মাকে ভীষণ মিস করি। আসলে একটা ব্যাপার না বললে নয়, আমার খালাম্মা কখনো আমাকে মায়ের অভাবটা বুঝতে দেয়নি। আমি আমার খালাম্মাকে মা বলে ডাকতাম, কিন্তু আমি তো জানি যে আমার বাবা মা দুজনেই নাই। আমার একটা দুঃখের স্মৃতি ভীষণ মনে পড়ে। আমি কথাটা অনেকবার অনেকের কাছে বলেছি এবং প্রচুর কান্না করেছি। আমাদের স্কুলের সামনে একটা দোকান ছিল, ছোট্ট একটা দোকান। ওই দোকানে সব স্টুডেন্টদেরকে বাকি দিত, বাট আমাকে বাকি দিত না। আমি যখন যাইতাম আমাকে কখনো বাকি দিত না, আর আমার খালাতো বোনটাকেও বাকি দিত না, সবাইকে বাকি দিত। তো দোকানদার, আমার খালাম্মার অবস্থাও ভালো ছিল না। তো দোকানদার হয়তো জানতো যে বাকিতে যদি দেয় তাহলে আমার খালাম্মা হয়তো টাকা পরিশোধ করতে পারবে না, যার জন্য আমাদেরকে বাকিতে দিত না, সবাইকে বাকিতে দিত। একদিন আমি আমার খালাম্মাকে দোকানে নিয়ে যায়। আমি বলি, খালাম্মা তুমি একটু আসো না, মা বলে ডাকি মনে করছে, মা তুমি একটু আসো না, এসে হচ্ছে দোকানদারকে বলো না যাতে আমাকে আর আমার বড়াপুর নাম ছিল নেহা, আমাকে আর নেহাফুকে যেন বাকিতে দেয়। যখন এটা বলি, আমার খালাম্মা একদিন আমাদের সাথে আসার পর দোকানদারকে বলে যে ওদেরকে বাকি দেন, বাকি দেওয়ার পরে আমরা আপনার টাকা মাসে মাসে শোধ করে দিব। কিন্তু দোকানদার বলে যে না, আপনি যদি বাকি নিতে হয় তাহলে আমাকে 100 টাকা অ্যাডভান্স দিতে হবে। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না যে ঠিক সেই মুহূর্তে আমার মায়ের হাতে, আমার খালামায়ের হাতে 100টা টাকা ছিল না। তখন ওই দিতে পারে নাই। আমি খুব খেয়াল করে দেখতাম, আমরা যখন টিফিনে অন্য বাচ্চারা ভাত খাইতো, তখন আমি আমার খালাতো বোন মুড়ি, তারপরে আমরা হচ্ছে মুড়ি নিয়ে যাইতাম, তারপর বিভিন্ন চিড়া, তারপর হচ্ছে চাউলের গুঁড়ি, এগুলো নিয়ে যেতাম, আমরা এগুলো খাইতাম। এভাবে একটু 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 করে আমরা বড় হতে থাকি। আমি যখন ক্লাস 9-এ পড়ি, তখন আমার যিনি বড় আপু নেহাপু তখন SSC পাস করে ফেলে। তখন নেহাপুর যে মামা ছিল, মানে আমারও মামাই হয়, আমার মামা হচ্ছে নেহাপুকে ঢাকাতে নিয়ে যায়। ঢাকাতে নিয়ে যায়, আমার একটা ব্যাপার বলে রাখি, আমার মায়ের কোনো আপন বোন ছিল না, ওরা আসলে 2 বোন ছিল। আমার আম্মার চাচাতো ভাই ছিল একটা, উনি ঢাকাতে থাকতো। তো ঢাকাতে উনি একটা গার্মেন্টসের অনেক ভালো একটা পোস্টে চাকরি করতো। তখন আমার নেহা বড় আপুকে নিয়ে ওইখানে ঢাকাতে একটা চাকরি দেয়। তো আমি যখন SSC পরীক্ষা দিই, আমি SSC পরীক্ষায় ফেল করি। তো আমি অনেক সুন্দর ছিলাম, এটা অনেক বেশি সুন্দরী ছিলাম। তো তখন আমার চারিদিক থেকে অনেক বিয়ের প্রপোজাল আসে। বাট যেহেতু আমার বাবা মা নাই, আমি আমার খালামার বাসায় থাকি, যার জন্য আমার প্রস্তাবগুলো মোটেও ভালো হয় না। কোনোটা দেখা যায় যে মানে বউ মরে গেছে, কোনোটা হয়তো অনেক বয়স হয়ে গেছে, এরকম বিয়ের ঘরগুলো আসে, বাট পারফেক্ট কোনো বিয়ের ঘর আসে না। তখন একটা বিয়ের ঘর আসে, একটা লোক কুয়েতে থাকতো, ওনার হচ্ছে বউ মারা গেছে, বাট একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। ওনার ছেলে মেয়েগুলো প্রায় আমার সমান, ক্লাস 8-এ পড়ে। তো আমাকে খালামুনি ওখানে বিয়ে দেওয়ার জন্য খুব প্রেশার দিচ্ছিলো যে আমি তোকে ওখানে বিয়ে দিয়ে দিব, কারণ আমি তোর খরচ চালাইতে পারতেছি না। তখন আমি আমার নেহা আপুকে ফোন করে বলি যে আপু দেখো, খালামুনি আমাকে এমনি এমনি বিয়ে দিয়ে দিতেছে, আমার না বিয়ে করবো না, আমার না পড়াশোনা করার অনেক ইচ্ছা। তখন আমাকে নেহা আপু বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুই ঢাকাতে চলে আয়। তখন আমি আমার খালামুনিকে না বলি, নেহাপু তখন আমার জন্য বিকাশে টাকা পাঠায়। আমি সেই টাকা দিয়ে হচ্ছে ঢাকাতে চলে যাই। অ্যান্ড ঢাকাতে গিয়ে আমি আমার আপুর সাথে ওখানে থাকতে শুরু করি। আমরা অনেক ভালোই থাকি। আমাদের যেহেতু ঢাকাতে আসলে চিটাগংয়ের মানুষজন খুব বেশি নাই, বেশিরভাগই হচ্ছে উত্তরবঙ্গের বা কুমিল্লার অন্য দিকের মানুষগুলো, বাট আমাদের পরিচিত মানুষজন খুবই কম। তো আমি আমার যাই হোক বরাবরের মতো আমি আমার হচ্ছে বড় আপুর সাথে থাকতেছি। আলহামদুলিল্লাহ আমাদের দিনকালগুলো ভালোই যাচ্ছে। আমি বাসায় রান্নাবান্না থেকে শুরু করে বাসার সব কাজ করে দিই। অ্যান্ড বড় আপু হচ্ছে ওনার কাজে যায়। তখন উনি আমাকে বলে কি যে আমি তোকে ওখানে ভর্তি করাবো। তো উনি আমাকে ভর্তি করাবে। আমি বুঝতে পারি যে এখানে আসলে পড়াশোনার অনেক খরচ,
মানে ঢাকাতে একটা স্টুডেন্ট একটা পড়াশোনা করে দিলে ম্যাক্সিমাম 5 থেকে 6 হাজার টাকা তার খরচ আসবে, একেবারে ম্যাক্সিমাম। কিন্তু আমার বরাপুর পক্ষে আসলে আমার 5-6 হাজার টাকা দেওয়া সম্ভব না। আর এরই মাঝে খালাম্মা বরাপুরকে ফোন করে প্রচুর গালাগালি করে, আমাকে কেন নিয়ে গেছে, আমাকে কেন বাড়িতে দিয়ে আসার জন্য বরাপুরকে প্রচুর পরিমাণ প্রেশার করে। তখন বরাপু বলে যে আমার কাছে আসছে, আমার কাছে থাকবে, ওকে নিয়ে তোমাদের আর চিন্তা করতে হবে না। তখন থেকে আমি আমার বরাপুর সাথে থাকতেছি, দিনকাল ভালোই যাইতেছে। একদিন বরাপু আমাকে বলতেছে, একটা কাজ কর, এভাবে বাসায় বসে থেকে তো কোনো লাভ নাই, তুই যেহেতু স্কুলেও ভর্তি হবে না। আমাকে বরাপু বলে স্কুলে ভর্তি হওয়ার কথা, কিন্তু আমি বলি যে আমি স্কুলে ভর্তি হবো না, কারণ আমি জানি আমার আপু আসলে এত টাকা দিতে পারবে না। তখন সে আমাকে বলে যে তুই যেহেতু স্কুলেও ভর্তি হবি না, তোর যদি আমি একটা ভালো চাকরি দিতে, চাকরি করবি? তখন আমি বলি যে হ্যাঁ আপু, তুমি যদি আমাকে একটা চাকরি দাও তাহলে আমি একটা চাকরি করব। তখন আপুদের অফিসে হচ্ছে রিসেপশনে মেয়ে লাগবে। তো আমি অনেক সুন্দর ছিলাম, এটা বরাবরের মতো বলি। তো আমাকে যখন রিসেপশনের জন্য নেওয়া হয়, ওই মানে গার্মেন্টসের যিনি হচ্ছে ম্যানেজার ছিল, সে আমাকে দেখে এক দেখায় পছন্দ করে, এবং আমি লম্বা এবং ফর্সা ছিলাম, যার জন্য আমাকে ওখানে চাকরি দিয়ে দেয়। তো যাই হোক, আমি ওখানে পড়াশোনা হচ্ছে গার্মেন্টসে চাকরি করি, আমার বরাপুর সাথে হচ্ছে যাই। মাঝে মাঝে বরাপুর হচ্ছে নাইট হয়, নাইট হলে বরাপুর থাকে। আমার ডিউটি হচ্ছে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত আমি ডিউটি করি। এভাবে যেতে যেতে আমাদের দিনগুলো অনেক ভালোই যাচ্ছিল। বাট একটা ব্যাপার বলে রাখি যে আমাদের গার্মেন্টসের পাশেই হচ্ছে একটা কলেজ ছিল। তো সেই কলেজে ছেলেমেয়েরা যখন যাইতো, আমি জানালা দিয়ে ওই কলেজের হচ্ছে মাঠটা দেখা যাইতো। তো আমার এত ভালো লাগতো, আমারও ভীষণ ইচ্ছা ছিল যে আমি একদিন পড়াশোনা করে অনেক বড় হব। আমার না চশমা পরা মানুষগুলোকে দেখলে অনেক শিক্ষিত মনে হয়, অনেক ভালো লাগে। তো আমি সবসময় জানালা দিয়ে একটা ব্যাপার খেয়াল করে দেখি যে একটা ছেলে অনেক সুন্দর, লম্বা, ফর্সা, কিন্তু এবং কালো সানগ্লাস পরে, মানে আমার জানালা দিয়ে স্পষ্ট মাঠটা দেখা যায়, খুব দূরে না, একদম কাছেই। তো আমি সবসময় দেখি যে একটা ছেলে আছে, সে সবসময় আলাদা থাকে, মানে অন্য ছেলেদের সাথে মিশে না। অন্য ছেলেরা যেরকম অনেক দুষ্টমি করে, মজা করে, ফানি করে, বাট ও এরকম না। সবসময় দেখি যে একটা গাছ আছে ওখানে, গাছের নিচে সবসময় বসে থাকে। তো ছেলেটাকে এরকম দেখতে দেখতে প্রায় আমি 2 মাসের মতো টানা ছেলেটাকে দেখি। একদিন আমি চিন্তা করি যে আমি ছেলেটার সাথে কথা বলবো, অ্যান্ড কথা বলার জন্য বরাবর আমি হচ্ছে নিচে যাই। যেদিন একদিন আমার আবার একটা ব্যাপার হচ্ছে কি যে আমার হচ্ছে অফিসের সময় আর তাদের হচ্ছে কলেজের সময় একসাথে হয়, অ্যান্ড ছুটি দিলেও আমি আসলে বের হইতে পারি না, বিকজ আমার ছুটি 4টা বাজে। তো একদিন আমি ইচ্ছে করে আমার বড় আপুকে বলতেছি যে আপু, আমার না ভালো লাগতেছে না, আজকে আমি যাবো না, তুমি একটু বলে দিও। তো বড় আপু বলে আচ্ছা ঠিক আছে। তো বড় আপু গিয়ে অফিসে বলে দিছে যে আজকে হচ্ছে স্মৃতি আসবে না, সাথী আসবে না। যখন এটা বলে দিছে তখন হচ্ছে মোটামুটি সব কিছু ঠিক যাচ্ছে। আমি সেদিন কী করলাম, একটু বুদ্ধি খাটিয়ে সেই কলেজে গেলাম। তো আমি তো মাশাল্লাহ দেখতে অনেক কলেজ স্টুডেন্টের মতোই ছিলাম, যার জন্য আমি কলেজ ক্যাম্পাসের ভিতরে ঢুকে যাই। হ্যাঁ, দাঁড়ানো আমাকে কিছু বলে না। আমি ঠিক দেখি যে ছেলেটা এখানে দাঁড়ায় আছে। তখন আমি একটু লজ্জা ভাব নিয়ে ছেলেটার সামনে যাই, সামনে গিয়ে সালাম দিই, আসসালামু আলাইকুম। তো উনি আমার যথারীতি সালামের উত্তর দেয়। আমাকে দেখার পর ছেলেটা চলে যাচ্ছে। আমি বলি আরে বাবা, চলে যাচ্ছেন কেন, একটু দাঁড়ান না। তখন বলে যে আমি তো আপনাকে চিনি না, আপনি কে, আপনি কি এই কলেজে পড়েন? আমি তো আপনাকে আর কখনো দেখিনি, আজকে প্রথম দেখলাম। আমি বললাম আমি কলেজে পড়ি না, আমি না ওই গার্মেন্টসে চাকরি করি। এটা বলার পর ছেলেটা কেমন যেন একটু নাক উঠে বলো আচ্ছা ঠিক আছে, তো গার্মেন্টসে চাকরি করেন, এখানে কেন আসছেন? আমি তখন ওনাকে বললাম যে আর বাবা একটু দাঁড়ান না, আমি আপনাকে কী বলতেছি, আমি গার্মেন্টসে চাকরি করি, কিন্তু আমি গার্মেন্টসের কর্মী না, আমি ওখানে হচ্ছে অফিসে কাজ করি, অফিস স্টাফ। তখন সে একটু দাঁড়ায় আমার সাথে কথা বলে। আমি তাকে বলি, আমি আসলে সব কিছু সত্যিই বলি যে আমি আসলে রিসেপশনে চাকরি করি, বাট সবসময় জানালা দিয়ে আমি তাকে দেখাই যে ওইটা হচ্ছে আমার অফিস, ওই চেয়ারে আমি বসি, এখান থেকে ক্লিয়ার দেখা যায়, একদম ক্লিয়ার দেখা যায়। তো এখান থেকে আমি আপনাকে সবসময় দেখতে পাই, আমার ভীষণ ভালো লাগে আপনাকে। লজ্জা একদম কেড়ে নিয়ে সব কিছু বলে ফেললাম। অ্যান্ড ছেলেটা আমার দিকে তাকিয়ে আছে, আমাকে বলতেছে এই জীবনে প্রথম কোনো মেয়ে এইভাবে কোনো ছেলেকে প্রপোজ করেছে আমার কাছে মনে হয়। আমি কখনো শুনিনি যে কোনো মেয়ে এরকম এক দেখায় একটা ছেলেকে আইসে ডাইরেক্ট প্রপোজ করতে। আমি বলি কে আপনাকে বলেছে আমি আপনাকে এক দেখায় প্রপোজ করেছি? আমি টানা 2.5 মাস ধরে আপনাকে জানালার ফাঁক দিয়ে দেখে আসতেছি। বাট আমার কাছে একটা ব্যাপার খুব ভালো লাগে, আমি আপনাকে আজকে একটা প্রশ্ন করবো, আপনি আমাকে প্লিজ উত্তর দিবেন। তখন বলে হ্যাঁ ঠিক আছে, বলেন কি প্রশ্ন। আমি বললাম যে আমি সবসময় দেখি যে অন্যদের অনেক ছেলে থাকে, অনেক মেয়ে থাকে, ছেলে মেয়েদের সাথে ওরা প্রচুর দুষ্টমি করে, মাঠের মাঝে কিলাকিলি করে, লাফালাফি করে, ফুচকা খায়, এখানে সেখানে যায়। কিন্তু আমি ওই জানালা দিয়ে সবসময় দেখি যে আপনি গাছের নিচে সবসময় নীরবে বসে থাকেন, কেন বলেন তো? তখন ছেলেটা আমার মুখের দিকে তাকিয়ে বলে যে আমি আসলে অন্যদের মতো না, অন্যদের লাইফে হয়তো অনেক খুশি আছে, অনেক আনন্দ আছে, বাট আমার লাইফে এত বেশি খুশি, এত আনন্দ নেই। তখন আমি জিজ্ঞেস করলাম যে কেন, আপনার লাইফে এত খুশি আনন্দ নেই কেন? তখন সে আমাকে বলে যে আমাদের সংসারটা খুবই কষ্টের। তখন আমি বলি যে সংসারটা খুবই কষ্টের মানি। তখন সে আমাকে বলে যে আমার আসলে বাবা নেই, মা আছে, আর আমার মা হচ্ছে খুব কষ্ট করে আমার জন্য টাকা পয়সা পাঠায়, সেটা দিয়ে হচ্ছে আমি খুবই কষ্ট করে চলাফেরা করি। তখন আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের গ্রামের বাড়ি কোথায়? তখন সে বলতেছে খুলনা। তো আমি আমার জীবনে কখনো খুলনাতে যাই নাই,
অনেক দূরে জানি, ঢাকা থেকে অনেক দূরে খুলনা, আমি কখনো যাই না, বাট নাম শুনেছি। তো আমি বললাম যে আপনার তাহলে আপনি পড়াশোনা যে করেন যে আপনার টাকা পয়সা কোথায় পান? তখন সে আমাকে বলে আমাদের মোটামুটি কিছু জায়গা জমি আছে, ওইগুলো মা বর্গা টর্গা দিয়ে যে পরিমাণ টাকা পাঠায় সেটা দিয়ে আমি কোনোভাবে চলি। আমাকে ছেলেটা বলে যে আমাদের খাবারের জন্য না মাঝে মাঝে মানে আমরা খাবার খাবো যে এরকম খাবারও ছিল না, আমাদের একটা সময় দিনটা খুবই কষ্টের কাটে। আমি ছেলেটাকে জিজ্ঞেস করি তাহলে আপনার বাবা কোথায়? তখন সে আমাকে বলে যে আমার বাবা, আমার মা, আমি যখন জন্মাই, আমি যখন বড় হই মানে ক্লাস 6-7-এ পড়ি, ওই সময় আমার আব্বা আরেকটা বিয়ে করে। আর ওই সৎ মায়ের সাথে আমার মায়ের প্রচণ্ড ঝগড়া লাগে, যার জন্য আমার মা আমাদের নানু বাড়িতে চলে আসে। তো আমি বলে রাখি তাহলে নানু বাড়িতে কীভাবে থাকে? তো ওই ছেলেটা বলে যে আমার মামা নাই, তো আমার কোনো মামা নাই আর আমার কোনো খালাও নাই, আমার নানা ভাই আছে, আমার নানুমণি আছে, তো আমার মা তাদের সাথেই থাকতেছে, আর আমার ওই বাপের কাছে আর যায় নাই। তখন আমার ছেলেটার জন্য অনেক মায়া লাগে, অনেক কষ্ট হয়, এটা একদম সত্য কথা। ছেলেটার জন্য আমার প্রচুর মায়া লাগে, আমি তাকে কেমন করে জানি আমি আসলে বলে বুঝাইতে পারবো না, ছেলেটাকে আমার এত ভালো লাগে। তো আমি তাকে বলি যে আমি যদি একটা কথা বলি আপনি কি রাগ করবেন? তো বলে না না, রাগ করবো কেন, ঠিক আছে বলেন। আমি বললাম আমি যদি আপনার সাথে মাঝে মাঝে কথা বলি আপনি কি আমার উপর রেগে যাবেন? তো বলে কেন রাখবো, রাগার কি আছে, আমি রাখবো না। তাই আমি বলি তাহলে আপনার ফোন নাম্বারটা আমাকে দেন, আমি আপনার সাথে মাঝে মাঝে কথা বলবো। তো সেদিন থেকে ছেলে আমাকে তার ফোন নাম্বারটা দেয়, অ্যান্ড ফোন নাম্বারটা দেওয়ার পরে আমি সেদিন রাতেও তার সাথে টানা প্রায় 2 ঘন্টা কথা বলি। আমার বোনটা তখন আমার উপর একটু রেগে যায় যে আমি কেন এত ফোনে কথা বলি, বাট আমার বোন আমাকে প্রচুর ভালোবাসে, এটা আমি আসলে বলে বুঝাইতে পারবো না। নেহা আপুর ভালোবাসা আমি যেন আমি একদিকে, সারা পৃথিবীটা একদিকে আপুর কাছে। তো এইভাবে যেতে যেতে ছেলেটার সাথে আমি প্রতিদিন কথা বলি, কথা বলতে বলতে আমাদের একটা ভালো লাগে, একটা ভালোবাসা কাজ করে। একটা পর্যায়ে হঠাৎ করে নেহা আপু একদিন রাতের বেলায় প্রচণ্ড কান্না করতেছে, মানে প্রচণ্ড রকম কান্না করতেছে। তখন আমি গিয়ে জিজ্ঞেস করেছি আপু কাঁদতেছো কেন, কী হয়েছে আমাকে একটু বলো। তো উনি কোনো কিছু বলে না, শুধু কান্না করতেছে। আমি বললাম আহা বলো না কী হয়েছে। তখন উনি বলে যে আমার একটা ছেলের নাম বলে, যার নাম হচ্ছে শফিক, বলে শফিক আমাকে প্রচণ্ড রকম অবহেলা করে। তো আমি বললাম যে শফিককে? তখন বলে তুই চিনিস না শফিককে? আমি বললাম যে শফিক বলতে আমাদের গার্মেন্টসে কাজ করে যে হল সুপারভাইজার উনি? তো বলে হ্যাঁ, হল সুপারভাইজার শফিক। তখন আমি আসলে একটা ব্যাপার বলে রাখি, আমি আমার বড় বোনকে কখনোই দেখিনি যে শফিক ভাইয়ের সাথে কখনো দাঁড়ায় 1 মিনিট কথা বলতে, কিন্তু শফিক ভাইকে সে ভালোবাসে এবং তার জন্য সে কান্না করতেছে। আমার ব্যাপারটা খুব খারাপ লাগছে। তো আমি বললাম যে কী হয়েছে আমাকে বলো। পরে বলতেছে আমি ওকে বিয়ের কথা বলি, ও আমাকে আজকাল করবে, এরকম করে আমাকে ঘোরাচ্ছে, আমার না ব্যাপারটা ভালো লাগে না। তো শফিক ভাইয়ের নাম্বার আমার কাছে ছিল, কিন্তু আমি জানতাম যে শফিক ভাই আমাদের ফ্রেন্ড, বাট সে যে আমার আপুর সাথে যে তার সম্পর্ক আছে এটা আমি জানতাম না। তো আমি সেদিন শফিক ভাইকে ফোন দিই, রাতের বেলায় ফোন দেওয়া হচ্ছে, বলি যে ভাইয়া এরকম এরকম আপু কান্না করতেছে, আমি কী করবো বলেন। তো উনি বলতেছে যে কী করা যায়। তখন শফিক ভাই আমাকে সব কিছু খুলে বলে। তখন আমি বলি যে ঠিক আছে আপনি আমাদের বাসায় আসেন, এখানে আসলে কথা বলবো। তো শফিক ভাই যখন বাসায় আসে তখন বড়াপু বলতেছে যে তুমি যদি আমাকে বিয়ে করো এখন করতে হবে, আর তা না হলে কালকে সকালে সূর্য উঠার আগে আমি আত্মহত্যা করব। এটা বলে আপু একবার ব্লেড নেয় হাতে, একবার ছুরি নেয়, দাও নেয়, এরকম করতেছে। বাট আমিও তখন প্রচুর কান্নায় ভেঙে পড়ি। তখন আমি শফিক ভাইয়ের হাতে পায়ে চেপে ধরে বলি যে প্লিজ ভাইয়া আমার আপুকে কষ্ট দিয়েন না, প্রচুর কান্না করি ওনার কাছে। তো উনি বলে আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা বিয়ের অনুষ্ঠান করো। তখন রাত মেবি প্রায় 11:30-12টার মতো বেজে গেছে। তো এই সময় আমরা কাজী কোথায় পাবো, বিয়ে কীভাবে পড়াবো? তখন শফিক ভাই বলা আমি ঠিক আছে আমি কথা দিতেছি আমি কালকের মধ্যে বিয়ের কাজটা কমপ্লিট করব। এটা বলে শফিক ভাই যায়, অ্যান্ড পরের দিন আমি আর আপু দুজনেই কেউ অফিসে যাই না, আমরা কাজী অফিসে যাই। কাজী অফিসে গিয়ে 2 লাখ টাকা কাবিনে সেদিন শফিক ভাইয়ের সাথে আমার নেহা আপুর বিয়ে হয়। তো যখন ওনাদের বিয়ে হয় তখন আর এরা আসলে আর আমাদের সাথে আমি তো আর থাকতে পারি না, আমরা আর আপু একটা রুমে থাকতাম। একটা ওয়াশরুম ছিল, একটা কিচেন ছিল, একটা বেডরুম ছিল, আর কোনো রুম নাই। তো বড় আপু তখন আমাকে বলে যে শফিক যদি আমার সাথে থাকে তাহলে আমি তো আর তোর সাথে থাকতে পারবো না। তখন আমাকে সে একটা হোস্টেল ঠিক করে দেয়, বাট হোস্টেল ঠিক করতে আমার অনেক ভালো লাগে। আমার যদিও একটু কষ্ট হয় বাট অনেক ভালো লাগে। কষ্ট হয় এই কারণে যে আমি প্রতিদিন আপুকে জড়িয়ে ধরে ঘুমাতাম, বাট আজকের পর থেকে আমি আর আপুকে জড়িয়ে ধরে ঘুমাইতে পারবো না। তখন উনি আমাকে হোস্টেলে দিয়ে দেয়। হোস্টেলে অনেক স্টুডেন্ট আছে, ওখানে কর্মজীবী হোস্টেল বলতে এটা একটা মেসের মতো। এখানে কলেজের স্টুডেন্ট আছে, তারপর ভার্সিটিতে পড়া বড়াপুরা আছে, আবার কর্মীও আছে, গার্মেন্টস কর্মীও আছে, বা বিভিন্ন লেভেলের স্টুডেন্টরা মিলে একটা রুম নিছে। স্টুডেন্ট তারপর কাজ করে ওয়ার্কার মিলে একটা রুম নিছে, এই রুমে থাকতেছি। যাই হোক আমার দিনগুলো অনেক ভালো হয়ে যাচ্ছে। আমি খালামনির জন্য টাকা পাঠাই, তখন খালামনি মোটামুটি একটু আমার সাথে ভালো হয়ে যায়, আমার সাথে ফোনে টোনে কথা বলে। আচ্ছা আমি যে ছেলেটার কথা বলছিলাম খুলনার, তো ওর সাথে আমার ইদানিং থেকে মানে আপুর বিয়ে শাদী নিয়ে খুব একটা কথা বলা হয় না। তো আমি একদিন ছেলেটাকে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে সে ফোন রিসিভ করে না, অনেক পরে রিসিভ করে আমার সাথে একটু রাগারাগি করে যে এতদিন কল দিই নেই কেন। বাট আমি একটা ব্যাপার বলে রাখি, তার মাঝে কিন্তু তার সাথে আমার একটা ভালোবাসার সম্পর্ক হয়ে যায়। তো আমাদের মাঝে প্রেম ভালোবাসা হয়। সে আমাকে বিয়ের সময় অনেক কল দিয়েছিল, আমি রিসিভ করতে পারি নাই। তখন আমি তার বললাম যে দেখো আমার
আমার আপুর বিয়ে হয়েছিল, তো এই জন্য আমি তোমার কলটা ধরতে পারি না। তখন সে আরও রাগ করে যে আপুর বিয়ে হয়েছে আমাকে বলতে পারতা না, অ্যাটলিস্ট আমি তো আসতে পারতাম। তো আমি বললাম যে ঠিক আছে, তুমি এরকম করো না, ঠিক হয়ে যাবে। তখন থেকে তার সাথে আমার সম্পর্কটা একটু একটু করে অনেক ভালোর পর্যায়ে চলে যায়। একটা ব্যাপার বলে রাখি, তখন আমি তাকে একদিন বলি যে তুমি কি দরকার তোমার আম্মার কাছ থেকে টাকা আনার, তোমার আম্মা বৃদ্ধ মানুষ, সে কীভাবে তার টাকা দিয়ে সে চলক, আমি যে টাকা পাই সেটা আমি তোমাকে দিব। তখন ও আমাকে বলে যে তুমি আমাকে টাকা দিবা? আমি বলি কেন না, আমি তোমাকে টাকা দিতে পারবো না? অবশ্যই দিব। আচ্ছা, তার নামটা আমি বলতে ভুলে গেছিলাম, তার নাম হচ্ছে রোবেল, তার নাম ছিল রোবেল। তো আমি বললাম যে আমি তোমাকে টাকা দিব, তুমি আমার টাকা দিয়ে পড়াশোনা করবা, প্রবলেম কি? আমার তো টাকা কাজে লাগে না। আমি প্রায় 17,000 টাকার মতো বেতন পাইতাম। আমার মাসে দেখা যায় 2,000 টাকা 3,000 টাকার বেশি খরচ হইতো না, সব টাকায় থেকে যেত। তো বলে, ও সেদিন প্রচুর কান্না করে আমাকে বলে, এরকম করে কেউ কখনো আমাকে বলেনি, জানো সাথী, আমার না পড়াশোনা করে অনেক বড় হওয়ার ইচ্ছা আছে, আমি পড়াশোনা করে অনেক বড় হব, তুমি যদি আমাকে সাপোর্ট করো। তখন আমি বললাম যে তুমি কোনো টেনশন করো না, আমি তোমাকে সাপোর্ট করবো। অ্যান্ড সেদিনকার পর থেকে আমি প্রতি মাসে তাকে 10,000 টাকা করে দিই। আমি বেতন পেয়ে সাথে সাথে তাকে 10,000 টাকা দিয়ে দিই, ওই টাকা দিয়ে সে পড়াশোনা করে। সে পড়াশোনা করে আমার অনেক ভালো লাগে। একটা সময় সে হচ্ছে স্কুল কলেজ শেষ করে, অ্যান্ড কলেজ শেষ করে আমাকে বলে সে ভার্সিটিতে ভর্তি হবে। তো ভার্সিটিতে ভর্তি হবে, তো তখন সে হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটিতে জগন্নাথে ভর্তি হয়। আমার তখন এত ভালো লাগে যে আমার ভালোবাসার মানুষটা জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়ে। আমি সবার কাছে গর্ব করে বলি, কিন্তু আমার এই ব্যাপারটা আমার আপু কিন্তু জানে না। আমি তো আপুকে এই পর্যন্ত বলি নাই, আমি লুকিয়ে রাখছি। আমি জানি ভালোবাসা লুকিয়ে রাখলে নাকি ফিউর থাকে এবং বেশি দিন টিকে থাকে। আমার এখানে গার্মেন্টসে কাজ করতো অনেক আপুরা আছে, ওদেরকে মাঝে মাঝে আমি সবাইকে বলি, বাট সবাইকে না, কিছু কিছু যাদেরকে খুব বেশি ভালো লাগে তাদেরকে বলি। এভাবে যেতে যেতে আমার সম্পর্কটা একটু একটু করে সামনের দিকে যাচ্ছে, আর আমিও ওকে মানে আমার ভিতরের অন্তঃস্থল থেকে ভালোবাসতে থাকি। এভাবে যেতে যেতে ও একদিন আমাকে বলে যে আমার একটা প্রবলেম হয়, আমি আসলে কাউকে বলতে পারি না, তোমাকে বলবো কীভাবে, তুমিও সবসময় টেনশনে থাকো, আমি আজকে তোমাকে একটা কথা বলবো, তুমি কিছু মনে করো না। আমি বলি হ্যাঁ হ্যাঁ, বলবো না কেন, বলো কী হয়েছে। তখন সে আমাকে বলতেছে না, আমার সবসময় কেন জানি আমার ডাইন সাইডটা খুব ব্যথা করে, মানে আমার হচ্ছে ডাইন পাশটা প্রচণ্ড ব্যথা করে। তো আমি বললাম ডাইন পাশ মানে কোন পাশটা ব্যথা করে? তো আমাকে বলে যে আমার ডান পাশ, মানে আমার হাতের নিচে, ডান হাতের নিচের দিকে এখানে প্রচণ্ড ব্যথা হয়। তখন আমি তার বললাম তাহলে কী করা যায় আমাকে একটু বলো তো। তো সে আমাকে বলে যে আমি একটা ডাক্তার দেখাবো, তুমি আমাকে একটু বাড়তি টাকা দিও। আসলে আমি থেকে যে 10,000 টাকা দিতাম সেটা তার হোস্টেল খরচ, তার টিউশন ফি, পড়াশোনা দিয়ে তার আসলে ও আর বাড়তি কোনো টাকা থাকতো না। তুমি বললাম তুমি আমাকে আগে বলো নাই কেন? আমি সেদিনই হচ্ছে তাকে নিয়ে ডাক্তারের কাছে যাই। অ্যান্ড ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার অনেকগুলো চেক আপ করে, অনেক চেক আপ করে, অনেক হচ্ছে পরীক্ষা দেয়। অ্যান্ড পরীক্ষাগুলো করার পরে 3 দিন পরে পরীক্ষার হচ্ছে রিপোর্ট দিবে। তো 3 দিন পরে আমি আর তাকে নিয়ে যাই না, আমি নিজেই যাই ডক্টরের কাছে। আমি নিজেই যাই, যাওয়ার পরে ডক্টর হচ্ছে সবগুলো রিপোর্ট দেয়। রিপোর্ট দেওয়ার পর আমি রিপোর্টগুলো হচ্ছে বুঝি না, বুঝে আমি ওকে প্রথম যে ডাক্তার দেখাইছিলাম সেই ডাক্তারের কাছে এসে আমি রিপোর্টগুলো দেখাই। দেখানোর পরে ডাক্তার রিপোর্টগুলো দেখে বলতেছে যে তার কিডনিতে প্রবলেম। বলছে তার একটা কিডনি প্রায় একদম ড্যামেজ হয়ে গেছে, এখানে পাথর জমছে, হ্যাঁ ওখানে পাথর জমছে, অ্যান্ড সেটা হচ্ছে অপারেশন করতে হবে। তো এখন হচ্ছে কিডনিতে পাথর জমছে, অপারেশন করতে হবে। আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম যে অপারেশন মানে এটা কোনো হার্ড অপারেশন কেনা? তখন ডাক্তার আমাকে বলেছে এত হার্ড না, কিন্তু অপারেশন মোটামুটি একটু ব্যয়বহুল হবে। আমি বললাম কত খরচ হবে? ডক্টর আমাকে বলে প্রায় 60 থেকে 70,000 টাকার মতো খরচ হবে। তখন আমি আসলে ভীষণ ভেঙে পড়ি যে আমি কী করবো ঠিক বুঝতে পারতেছিলাম না। 60-70,000 টাকা ওকে আমি কীভাবে বলবো? আমি তো জানি আমি ওর পড়াশোনায় খরচ দেবো, আসলে টাকা কোথায় পাবে? তো সেদিন আমি মনটা ভেঙে ওর হচ্ছে হোস্টেলে যাই। হোস্টেলের সামনে গিয়ে ওকে কল দিয়ে ও বের হয়। বের হওয়ার পর হোস্টেলের সামনে একটা ছোটো টঙের দোকান আছে, আমরা মাঝে মাঝে ওখানে বসে চাটা খাই। ওই টঙের দোকানে আমি ওকে নিয়ে বসি, টঙের দোকানের পিছনের সাইডে বসে আমি ওকে বলি যে রোবেল, তোমার রিপোর্টগুলো দিছিল, বাট রিপোর্টগুলোর মাঝে একটু প্রবলেম আছে। তো আমাকে বলে যে কিসের প্রবলেম? আমি বললাম যে তোমার নাকি কিডনিতে পাথর জমছে, অ্যান্ড সেই জন্য কিডনিটা অনেক প্রবলেম, একটু ড্যামেজ টাইপের হয়ে গেছে, এটা অপারেশন করতে হবে। তখন সে প্রচুর কান্না করে, একেবারে কান্নায় ভেঙে পড়ে, আমাকে ধরে বলতেছে তাহলে মনে হয় আমি আর এই পৃথিবীতে বাঁচতে পারবো না। তো আমি কিন্তু সেদিন একটাবার বলেছিল যে তার এখানে তার মা হচ্ছে খুব কষ্ট করে তার জন্য টাকা পয়সা পাঠায়। তো তখন সে আমাকে বলে যে আমি টাকা পয়সা কোথায় পাবো? আমার মায়ের অবস্থাও খুব খারাপ, আমাকে কেউ এখন টাকা পয়সা দিতে পারবে না, আমি হয়তো এখানেই মরে যাব। তখন আমার ভীষণ কষ্ট লাগে যে জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়া একটা ছেলে, সে চিকিৎসার অভাবে মরে যাবে, আমি সেটা মানতে পারতেছিলাম না। তো আমি হচ্ছে তাকে সেদিন আমি বলি যে ঠিক আছে তাহলে। আমার তখন হঠাৎ করে মনে পড়লো সেদিন আমাকে বলছিল যে তার মা তাদের নানু বাড়িতে থাকে, নানু বাড়িতে তার অনেক জায়গা সম্পত্তি আছে। তো আমি এটা মনে পড়ছিল, তখন আমি তারে বলি যে রুবেল একটা কাজ করো না, তুমি না বলছো যে তোমার নানু বাড়িতে জায়গা আছে, তোমার মাকে বলো না ওখান থেকে কিছু জায়গায় বিক্রি করে আমাদেরকে তোমাকে দেওয়ার জন্য অ্যাটলিস্ট তোমার অপারেশনটা হোক, কারণ তোমাকে তো বাঁচতে হবে।
তখন ও কান্না করতে করতে বলে যে আমি তোমাকে মিথ্যে বলেছিলাম সেদিন। আমার নানু বাড়িতে তেমন কোনো জায়গা সম্পত্তি নাই। আমার নানার শুধু ঘর ভিটাটা আছে, যেটার মধ্যে আমার মা আর সবাই মিলে থাকে। তো ঘর ভিটা বিক্রি করতে আমি জীবনেও বলতে পারবো না। ঘর ভিটা বিক্রি করে দিলে আমার নানু, আমার নানা, তারপর আমার মা, ওরা কোথায় থাকবে? সেদিন কান্না করতে করতে ও আর কোনো কথা না বলে ওখান থেকে উঠে চলে যায়। বাট আমি বাসায় আসি, আমি অফিস করি, সব কিছু করি, কিন্তু মনটার ভিতরে সবসময় কষ্ট যে আমার যাকে আমি এত ভালোবাসছি, আমি আসলে বাসায় বুঝাতে পারবো না যে আমি ওকে কতটা ভালোবাসি। বাট আমার ভালোবাসার মানুষটা এইভাবে দুঃখে দুঃখে মরে যাবে, অ্যাটলিস্ট আমি মেনে নিতে পারতেছিলাম না। আমি চিন্তা করতেছি যে কী করা যায়, আমি তাকে কীভাবে বাঁচাতে পারি। যত জায়গায় আমার আসলে ওরকম কোনো আত্মীয় স্বজন নেই যে আমি কারো কাছে টাকা চাইলে কেউ আমাকে টাকা দিয়ে দিবে। সবশেষ আমি আমার আপুকে একদিন ফোন করে বলি যে আপু, আমার কিছু টাকা লাগবে, তুমি আমাকে কিছু টাকা দিবা, আমার যেই বড়াপু নেহা আপু। তখন উনি আমাকে বলছে যে টাকা দিয়ে তুই কী করবি? আমি বলি আমার না একটু প্রবলেম হয়েছে, আমার কয়টা টাকা দিতে হবে। তো উনি বলে যে কত টাকা লাগবে? তখন আমি ওনাকে জানি যে 70-80 হাজার টাকার কথা বলে উনি আমাকে মেরিয়ে ফেলবে। আমি বলি তুমি আমাকে 10-20 হাজার টাকা ম্যানেজ করে দাও। তখন উনি আমাকে বলে আচ্ছা ঠিক আছে, আমার কাছে 20 হাজার টাকা আছে, তুই আইসা নিয়ে যা। তো আমি যাই, বাসায় যাই, ওনার বাসায় যাই, 20 হাজার টাকা নিয়ে। আমাকে জিজ্ঞেস করেছি টাকা দিয়ে তুই কী করবি? আমি তারা বলি যে আমার দরকার আছে, অনেক দরকার আছে। যখন প্রচুর প্রেশার দেয় তখন আমি বলি যে আমি একটা মোবাইল ফোন কিনবো। তো বলে তোর তো একটা ভালো মোবাইল ফোন আছে। আমি বললাম যে এটা আমার ভালো লাগে না, আমি আরেকটা মোবাইল ফোন কিনবো। এটা বলি আমি আপুর কাছ থেকে টাকাটা নিয়ে আসি। বাট টাকাটা নিয়ে এসে আমি চিন্তা করতেছি যে কীভাবে কী করা যায়, বুঝতে পারতেছিলাম না যে আমি টাকা কোথায় পাবো। এভাবে তার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, এখন সে আর খাওয়া দাওয়া করতে পারে না। আমি যখনই তার সামনে যাই দেখি যে চোখগুলো একদম ভিতরে ঢুকে গেছে, আর ভার্সিটিতেও যায় না, সবসময় হোস্টেলে বসেই থাকে। মানে ওর দিকে তাকাইলে না একদম চোখে পানি চলে আসে যে আমি কী করবো, আমি ঠিক বুঝতে পারতেছিলাম না। আমার একটা বান্ধবী ছিল, যার নাম ছিল শখ হচ্ছে একইভাবে রিসিপশনে চাকরি করতো। শখের বাড়ি চিটংয়ে ছিল। তো আমি একদিন শখের কাছে আমার সবগুলো দুঃখের কথাবার্তা খুলে বলি যে শখ এই ঘটনা, এখন আমি কীভাবে হচ্ছে ওকে বাঁচাইতে পারি। আমার কাছে তো টাকা নেই, আমি টাকা কোথায় পাবো? কয়টা টাকা যদি হইতো আমাকে বাঁচাইতে পারতাম। তখন শখ আমাকে যে কথাটা বলে সেটা শুনে আমি সত্যি শর্ট খেয়ে যাই। শখ আমাকে বলে যে আমাদের এখানে একজন ম্যানেজার আছে, যিনি হচ্ছে মানে মার্কেটিং ম্যানেজার, নাম হচ্ছে রকুনউদ্দিন। তা আমাকে বলতেছে যে রকুনউদ্দিন স্যারের সাথে কথা বললে তুই যা চাস তাই পেয়ে যাবি। রকুনউদ্দিন স্যার তোকে অনেক পছন্দ করে, একদিন আমাকে বলছে। তখন আমি বললাম যে রকুনউদ্দিন স্যারের সাথে কথা বললে কি স্যার আমাকে টাকা দিবে? পরে বলে হ্যাঁ দিবে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো আমি পরের দিনে রকুনউদ্দিন স্যারের কাছে যাই। রকুন স্যারের কাছে গিয়ে স্যারের অফিসে গিয়ে আমি সালাম দিয়ে ঢোকার পর স্যার প্রচুর খুশি। আমি বসার পরে আমার জন্য চা অর্ডার দেন, চা খাই। আমি স্যারকে বলি যে স্যার আমার একটু প্রবলেম হয়েছে, আমার আসলে প্রায় 50 থেকে 60 হাজার টাকা লাগবে ম্যাক্সিমাম। আমাকে কি 60 হাজার টাকা একটু ম্যানেজ করে দেওয়া যাবে? আমি আস্তে আস্তে বেতন পেলে শোধ করে দেবো। তখন উনি আমাকে বলতেছে যে টাকা শোধ করতে হবে না, তো টাকা কি শোধ করতে হবে নাকি? কেন, শখ তোমাকে কিছু বলে নাই? না, আমাকে বললো যে শখ আপনার কাছে পাঠাইলো যে আপনি আমাকে টাকা দিবেন, এটা বলছিল। তো বলে হ্যাঁ টাকা দিব না কেন, অবশ্যই টাকা দিব। তো আমি তোমাকে 60 হাজার টাকাই দিব, কিন্তু শখ তোমাকে কিছু বলছিল? আমি বলি না, শখ আমাকে তো কোনো কিছুই বলে নাই। পরে বলে আমার সাথে কক্সবাজার যেতে হবে। আমি তখন মনে করছিলাম যে কক্সবাজার যেতে হবে হয়তো অফিসের কোনো কাজ, এইটা নিয়ে। তো আমি বলছিলাম যে কক্সবাজার অফিসের কোনো কাজ, আমি কি অফিসের মাধ্যমে যাব? তো বলে না, আমরা ঘুরতে যাব, অ্যান্ড 15 দিন তুমি আমার সাথে কক্সবাজার থাকবা। তখন আমি একটু মানে অবাক হয়েছে যে আপনার সাথে থাকবো মানে। তো আমাকে বলতেছে যে মানে আমরা স্বামী স্ত্রীর মতো কক্সবাজার 15 দিন থাকবেন, 15 দিন পরে আমি তোমাকে 60 হাজার টাকা দিব। আর এই 60 হাজার টাকা আমি শুধু তোমার চেহারা, তোমার বডি, তোমার ফিগার এগুলো দিয়ে দিতেছি। অন্য কোনো মেয়ে হইলে আমি এত টাকা জীবনও দিতাম না। 10 হাজার টাকা দিয়ে আরও সুন্দর সুন্দর মেয়ে পাওয়া যায়। তখন আমি বুঝতে পারলাম যে আমাকে আসলে এখানে কেন পাঠানো হয়েছিল। আমি কোনো কথা না বলে ওখান থেকে বেরিয়ে এসে আমি শখকে জিজ্ঞেস করি যে শখ তুই আমাকে এমন একটা লোকের কাছে পাঠাইলি, সে আমাকে এটা অফার করছে। তখন শখ আমাকে বলতেছে দেখ কিছু মনে করিস না, আমি তোকে একটা কথা বলি, আমিও ওনার সাথে গিয়েছি, বাট উনি আমাকে 30 হাজার টাকা দিছে। তো তোকে তো 60 হাজার টাকা দিবে বলছে, দেখ তোকে ডাবল দিবে, তুই যাবি না কেন? আমার তখন এত কষ্ট লাগছিল, মানে আমি তখন বুঝাইতে পারবো না যে আমি কি করতে পারি, আমার আসলে কি করা যায়। আমি খুবই ভেঙে পড়ছিলাম, মানে বুঝতে পারতেছিলাম না যে কোথায় যাব, কি করব। আর ও আমাকে এত ভালোবাসে, আমি ওর ভালোবাসার সাথে অ্যাটলিস্ট বেইমানি করতে পারবো না। এরকম করতে করতে ও একবার প্রচণ্ড রকম অসুস্থ হয়ে যায়। ওর খাবার দাবারই করতে পারে না, একেবারে প্রস্রাব হয় না, ওর প্রস্রাব বন্ধ হয়ে যায়, টোটালি প্রস্রাব বন্ধ হয়ে যায়। তখন ওর বন্ধুরা আমাকে বলে যে ওর অবস্থা খুব খারাপ, হয় দেশে পাঠিয়ে দেন, নাহলে ওর ট্রিটমেন্ট করেন। কিন্তু দেশে আমি কার কাছে পাঠাবো? ওর মা আছে আমি তো জানি, কিন্তু ওর মার পক্ষে ওকে 1 টাকা দিয়ে চিকিৎসা করা আসলে সম্ভব না। তো আমি সাথে হসপিটালে ভর্তি করি, বাট হসপিটালে ভর্তি করার পরে ডক্টর রিপোর্ট দেখে একই কথা বলে যে অপারেশন করতে হবে।
আমি কোনো নিরুপায় হয়ে আমি শখের কাছে গিয়ে বলি যে শখ আমাকে অন্য কোনো বুদ্ধি কি তোর কাছে আছে? তখন শখ আমাকে বলে আজকে তোকে একটা কথা বলি, কিছু মনে করিস না, তুই যদি তোর ভালোবাসার মানুষের জীবন বাঁচাতে হয় তাহলে এটা কোনো ব্যাপার না। আমাকে জিজ্ঞেস করে যে এই দেহটা কার, আমাকে এভাবে বলে যে এই দেহটা কার। আমি বললাম এটা আমার দেহ। বলে না, এটা তোর দেহ না, এটা তোর ভালোবাসার মানুষের রুবেলের দেহ। আর তুই ওর দেহ দিয়ে যদি এই টাকাটা ইনকাম করে ওকে দিয়ে বাঁচাইতে পারিস, একটা মানুষের জীবন তুই বাঁচাবি, তুই এরকম করতেছিস কেন? আমি এখন চোখের পানিগুলো মুছতেছি আর চিন্তা করতেছি যে কী করব। আমি যার কাছে টাকা চাইবো সে হচ্ছে দেখতে চাইবে যে টাকা কেন লাগবে। টাকা আমি খালামুনির কাছে যদি বলি, খালামুনিও জানতে চাইবে যে টাকা কেন লাগবে। আমি অনেকের কাছে চাইছি, কারো কাছে টাকা পাই নাই। সেদিন নিরুপায় হয়ে আমি সেই রোকন স্যারের রুমে আবারও যাই, গিয়ে বলি যে স্যার আমি 15 দিন থাকতে পারবো না, 1 সপ্তাহ থাকবো। তখন উনি বলে 1 সপ্তাহ থাকলে 30,000 টাকা পাবা। আমি বললাম যে আমি তো 15 দিন থাকতে পারবো না, এতদিনকে আমাকে অফিস থেকে ছুটি দিবে? উনি আমাকে বলে অফিস থেকে ছুটি দিবে, অফিস থেকে আমি ছুটিটা ম্যানেজ করে দিব তোমাকে। এটা বলার পরে আমি আর কোনো কথা না বলে চলে আসি। পরে শখকে এসে বলে যে শখ ঠিক আছে ওনাকে বলো, কারণ আমি আর কী করবো, আমি তার কোথাও টাকা পাচ্ছি না। তখন যেমন কথা তেমন কাজ, ও ওনাকে বলে উনি কিভাবে আমার ছুটি নিয়ে দেয় 15 দিনের জন্য। বাট তখন আর আমার আপু এই অফিসে চাকরি করে না। আমি একটা ব্যাপার বলতে ভুলে গেছিলাম, আমার নেহাপু চাকরি ছেড়ে দেয়, ওনার হাজব্যান্ড চাকরি করে, নেহাপু করে না। বাট এই অফিসে কিন্তু আমার দুলাভাই চাকরি করে, এটা আমি জানি। তো আমি এখন কি করব, আমি ছুটি নিয়ে দেয়। ছুটি নিয়ে দেওয়ার পরে আমি হচ্ছে ও হসপিটালে আমি ওর কাছে যাই, রোবেলের কাছে গিয়ে বলি যে রোবেল আমার খালাম্মা খুব অসুস্থ, আমি খালাম্মাকে দেখতে গ্রামে যাব। বাট আমার এখানে যে ফ্রেন্ড আছে ওর নাম হচ্ছে শখের কথা বলছিলাম, শখের কথা আমি শখকেও দেখাই যে শখ উনি এই হসপিটালে আছে। শখের কাছে আমি সব কিছু খুলে বলি, শখের কাছে সব কিছু খুলে বলি যে হসপিটালে আছে, ওকে এইভাবে তুই দেখে রাখবি, সব কিছু যাতে ঠিকঠাক মতো হয়। অ্যান্ড ডক্টর বলতেছে অপারেশন খুব ইমিডিয়েটলি করতে হবে। বিকজ তখন আমি ওনাকে বললাম, রোকন স্যারকে বললাম যে স্যার আমি আসলে টাকাটা এই পারপাসে নিব, আমি একটু সব কিছু খুলে বলি। তো খুলে বলার পরে মানুষটার মনে একটু দয়া লাগে না। উনি বলে ঠিক আছে, তুমি যদি চাও আমার সাথে যেদিন যাবা এর পরের দিন আমি শখকে দিয়ে ওর অপারেশনের ব্যবস্থা করাবো। তখন আমি ওনার সাথে কক্সবাজার যাই, আমার মনে আছে শুক্রবার ছিল বিকালবেলা। আমি ওনার সাথে বাধ্য হয়ে কক্সবাজার যাই। কক্সবাজার যাওয়ার পরে রবিবারে শুক্রবার ওনার সাথে থাকি। আমি হোটেলের ভিতরে স্বামী স্ত্রী পরিচয় এবং সিগনেচার করে ওনার সাথে হোটেলে উঠি। অ্যান্ড ওঠার পরে আমি ওনার সাথে থাকি, একদিন থাকি, এক রাত থাকি। আমার প্রচণ্ড কষ্ট হয়, তারপর আমি সহ্য করে থাকি। আসলে আমার আর কিছুই করার নাই। আমি যে ওকে এতটা ভালোবাসি, আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, আমার ভালোবাসার মানুষটাকে এভাবে মরে যেতে দিতে পারি না। তো সবশেষ রোকন স্যার হচ্ছে শখকে ফোন করে হচ্ছে শখের মাধ্যমে অফিস থেকে টাকা উঠে হসপিটালে নিয়ে জমা দেওয়া হয় এবং হচ্ছে 4 দিন পরে ওর অপারেশন হয়। এটা অপারেশন হওয়ার পরে শখ আমাকে ফোন করে বলে যে অপারেশন সাকসেস হয়েছে, কোনো প্রবলেম নাই। তখন আমি এত খুশি হই, আমি আসলে বুঝাইতে পারবো না যে আমার এত ভালো লাগে আমার ভালোবাসার মানুষটা অ্যাটলিস্ট বেঁচে আছে। এভাবে 15 দিন আমি ওনার সাথে থাকি। আমার আসলে 15 দিনে আমার অবস্থা এত খারাপ হয়ে যায়, আমি আসলে বুঝাইতে পারবো না। আমি খাওয়া দাওয়া করি না, ঘুমাই না। অ্যান্ড উনি আমাকে শারীরিকভাবে প্রচণ্ড রকম কষ্ট দেয়। এই কষ্টগুলো সহ্য করার পরেও আমি কিছুই করার নাই, জিব্বায় কামড় দিয়ে আমি থাকি। এর মাঝে আমার বড়াপু আমাকে মাঝে মাঝে ফোন দেয়। আমি বড়াপুকে বলি না যে আমি কক্সবাজার আসি, আমি বড়াপুকে বলি বড়াপু আমি আসি, কাজ করতেছি, এটা সেটা বলি। আমার দুলাভাইয়ের সেক্টর আর আমার সেক্টর এক ছিল না, বিকজ দুলাভাই ছিল ওয়ার্কার, আমি ছিলাম অফিসের রিসেপশনে। তো দুলাভাইয়ের সাথে আমার দেখা হইতো না ওরকম। 15 দিন পরে আমি কক্সবাজার থেকে ওনার সাথে ফিরে আসি। অ্যান্ড ফিরে আসার পরে আমি হচ্ছে সব কিছু মোটামুটি ঠিকঠাক চলতেছে, ও ভালো হয়। অ্যান্ড ভালো হওয়ার পরে ও বলে যে ও গ্রামে যাবে, আমাকে বলে যে আমি একটু গ্রামে যাবো, গ্রাম থেকে ঘুরে আসি। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি গ্রামে যাও, আমাকে গ্রামে পাঠাই। ও গ্রামে যায় আর আমি এখানে থাকি। অ্যান্ড থাকার পরে এভাবে যেতে যেতে প্রায় 17-18 দিন চলে গেছে। 18 দিন চলে যাওয়ার পরে ও জানে গ্রামে যাওয়ার পরে কেমন একটু চেঞ্জ হয়ে যায়। মানে আমার সাথে আগের মতো আর কথা বলে না, মানে সবসময় একটু মানে কল দিলে রিসিভ করতে চান, একটু দূরে থাকে, এরকম করে। বাট আমার কাছে ব্যাপারটা খুব কষ্ট লাগে যে মানুষটাকে আমি এত ভালোবাসি, ওর জন্য স্যাক্রিফাইসের তো কোনো সীমা রাখি নাই, লাইফে এত স্যাক্রিফাইস করছে, অথচ ও আমার কল কেন মানে এরকম করে। খুব কষ্ট লাগে। আমাকে এক্সকিউজ দেখায় যে বাসায় এই আছে ওই আছে। তো আমি বলি যে তুমি পড়াশোনা করবা না, তোমার সামনে পরীক্ষা, তুমি আসবা না? ও আমাকে বলে আসবো। তো এভাবে যাই প্রায় 17 দিন পরে ও গ্রাম থেকে আসে। আসার পরেও আমার সাথে আগের মতো আর কথা বলে না। মানে আমার সাথে কেমন করে জানি কথা বলে, মানে আগের মতো কথা বলে না, একটু দূরে থাকে। মানে আমি বুঝতে পারি না, মানুষটার মাঝে অনেক চেঞ্জ কাজ করে, অনেক চেঞ্জ হয়ে গেছে ও। তখন আমি মাঝে মাঝে ভাবি যে নাকি আমি যে রোকন স্যারের সাথে এটা করছি ও কোনো বুঝতে পারছে কিনা। আমি অনেক তদন্ত করি, দেখি যে আসলে ও জানে কিনা। দেখলাম যে না, এগুলো কিছুই না। ও কেন চেঞ্জ হয়েছে আমি সেটাই বুঝতে পারি না। একদিন রাতের বেলা আমি ওর সাথে প্রচুর রাগ করি অ্যান্ড প্রচণ্ড রকম ঝগড়া করে আমি ওকে বলি যে দেখো তুমি যদি আমার সাথে কথা না বলো তাহলে কিন্তু আমি সত্যি একটা খারাপ কিছু করে ফেলবো। তখন ও আমাকে বলে যে তুমি আমাকে ভালোবাসো? আমি বললাম অবশ্যই ভালোবাসি। তাহলে আমার জন্য একটা পরীক্ষা দিতে পারবা? আমি বলি কেন পারবো না, অবশ্যই পারবো। তাহলে আমাকে বলে যে তুমি আমার সাথে টানা 1 মাস কথা বলবা না।
তখন আমি বলি যে আমি টানা 1 মাস তোমার সাথে কথা বলবো না, আমি তো মরেই যাবো। তখন বলে হ্যাঁ, এটা তোমার ভালোবাসার পরীক্ষা। তুমি যদি টানা 1 মাস আমার সাথে কথা না বলে থাকতে পারো, তাহলে আমি বুঝবো যে তুমি আমাকে সত্যিকারে ভালোবাসো। তাহলে আমি তোমাকে বিয়ে করবো। লাস্ট 1 মাস তুমি আমার সাথে কথা বলবা না, কোনো কন্ট্রাক্ট করবা না। 1 মাসের মাঝে তুমি যদি আমাকে একদিন ফোন করো, তাহলে সেদিন থেকে আবারও 1 মাস গুনতে হবে। তো আমার এত কষ্ট হইতেছিল, আমি ওর কথায় রাজি হলাম যে ঠিক আছে আমি ভালোবাসার পরীক্ষা দিব। আমি ওকে আর কল টল দিই না। আমার এত কষ্ট হয়, এত কষ্ট আমি বুঝাইতে পারবো না। আমি আমার সিমটা খুলে রাখি, আমি সিম ইউজ করি না, সিম খুলে রাখি। কারণ আমি জানি কারণ আমি যদি সিমটা ঢুকে রাখি আমার মন চাইবে তাকে 1 মিনিট কল দেওয়ার জন্য, যার জন্য আমি সিমটা খুলে রাখি। আমি সিম ব্যবহার করি না, সিম বাইরে রাখি। আমার এত কষ্ট হয় আমি না বলে বুঝাইতে পারবো না। আমি কান্না পর্যন্ত করি। একদিন প্রায় 10 দিন হয়ে যায়, 10-11 দিনের মাথায় আমার এত কষ্ট আমি সেদিন আর সহ্য করতে পারি না। আমি সেদিন মোবাইলে সিম ভরে আমি তাকে আবারও কল দিই। সিমটা পড়ার সাথে সাথে তার একটা কল আসে। কলটা যখন আসে আমি এত খুশি হই, মানে একটা SMS আসে আর কি, একটা SMS আসে ইনবক্সে। তখন আমি তার সাথে সাথে কলটা ব্যাক করে তাকে বলি যে তুমি আমাকে কল দিছিলা? বলে তুমি আমাকে কল দিছো কেন? বলছি না যে 15 দিন আমাকে 1 মাস আমাকে কল দিতে পারবা না? তখন আমি বলি দেখো আমি না তোমাকে ছাড়া থাকতে পারতেছি না রুবেল, আমার খুব কষ্ট হচ্ছে। তখন আমাকে বলে ঠিক আছে, তাহলে 11 দিন হইলো, আজকে থেকে তুমি আরও 19 দিন আমাকে কল দিবা না। এটা তোমাকে মাফ করে দিলাম, যেহেতু আমি তোমাকে কল দিছি। আসলে আমি তোমাকে ভুল করে কল দিয়ে ফেলছিলাম, আমি তোমাকে করে কল দিই নাই। আমি তখন বললাম যে তুমি ভুল করে কল দিলে SMS করছিলে কেন? SMS-এ কেন লিখছিলে আই লাভ ইউ? তখন আর কোনো কথা বলে না। আমি না বুঝতে পারি না, আর কোনো কিছুই বুঝতে পারি না আমাকে কেন এটা, মানে এটা কীভাবে কী হয়ে গেল। তো যাই হোক, এভাবে আমাকে বলো যে 19 দিন, এখন 19 দিন আমাকে আবার থাকতে হবে। তো আমি এই 19 দিন ওর সাথে কোনো কথা বলি না। 19 দিন খুবই কষ্ট করে আমি কাটাই। 19 দিন পরে যখন আমি ওকে কল দেওয়ার পর আমাকে বলে যে মানে টোটাল 1 মাস ফিল আপ হওয়ার পর আমাকে কল দিয়ে বলো যে আমাকে বলে যে তুমি আমার সাথে একটু দেখা করো। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, দেখা করবো, কোথায় আসবো? তো আমাকে বলে যে তুমি একটা কাজ করো, তুমি অমুক জায়গায় আসো, আমাকে একটা ঠিকানা দেয়, একটা রেস্টুরেন্টের ঠিকানা দেয়। আমি রেস্টুরেন্টে যাই, অ্যান্ড রেস্টুরেন্টে যাওয়ার পরে ও জানি কেমন করে আমার সাথে কথা বলে। তখন ও আমাকে বলে যে সাথী তুমি কিছু মনে করো না, তুমি আমার অপারেশন করেছো, অপারেশনের জন্য টাকা দিয়েছো, আমার পড়াশোনা করিয়েছো। আমি যার জন্য তোমাকে হঠাৎ করে কষ্ট দিতে চাই নাই। আমি যে জন্য তোমাকে আজকে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, তুমি আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবা। আমি বললাম ঠিক আছে বলো। ও আমাকে বলে আমি যখন গ্রামে গেছিলাম, গ্রামে যাওয়ার পরে আমার মা আমার আম্মার মামাতো ভাইয়ের মেয়ের সাথে আমাকে বিয়ে দিয়ে দেয়। আমি বললাম মামাতো ভাইয়ের মেয়ের সাথে বিয়ে দিয়ে দেয় মানে? আমাকে বলে হ্যাঁ, আমার মামাতো ভাইয়ের মেয়ের সাথে আমি যখন গ্রামে গেছিলাম তখন আম্মা আমাকে একরকম জোর করে বিয়ে দিয়ে দেয়। আমি বললাম তুমি কি মেয়ে যে তোমাকে জোর করে বিয়ে করাই দিছে? তখন ও আমাকে বলে যে হ্যাঁ, আমাকে বিয়ে করাই দিছে, আসলে আমার কিছু করার নাই। আমি তো বললাম যে তোমাকে যদি বিয়ে করাই দে তাহলে তুমি পালায় কেন আসো নাই? তুমি আমার কাছে চলে আসতা, তুমি তো জানো যে আমি তোমার জন্য কী করছি। এটা বলে আমি প্রচণ্ড রকম কান্না করি রেস্টুরেন্টে। এবং রেস্টুরেন্টে যত গেস্ট ছিল, ওয়েটার ছিল, সবাই অনেক সারপ্রাইজ হয়ে ম্যানেজার এসে আমাদেরকে বলতেছে যে প্লিজ আমাদের অন্য গেস্টগুলো নার্ভাস হয়ে যাচ্ছে, আপনি একটু বাইরে চলে যান। আমাদেরকে রেস্টুরেন্ট থেকে বের করে দেয়। বের হয়ে আমি কাঁদতে কাঁদতে রাস্তায় বসে যাই যে রুবেল এটা তুমি কী বলতেছো যে তুমি বিয়ে করে ফেলেছো, তুমি আমাকে আগে কেন বলো নাই? তখন সে আমাকে বলতেছে যে আমি যদি আগে বলতাম তুমি এই কষ্টটা সহ্য করতে পারতা না, যার জন্য আমি 1 মাস তোমার সাথে কথা না বলে আমার জন্য যাতে তোমার কষ্ট না হয় আমি তোমার কাছ থেকে দূরে গিয়ে তারপর কথাটা বলছি। আমি বলি আরে গাতার বাচ্চা, ওই 1 মাসে তোর প্রতি আমার ভালোবাসা আরও ডাবল হয়ে গেছে। আমি তখন প্রচণ্ড কান্না করি। আমি বাসায় বুঝাতে পারবো না, আমার জীবনে মনে হয় না যে আমি কখনো আমার জীবনে এত কান্না করেছি। কান্না করতে করতে আমি ওখানে অজ্ঞান হয়ে যাই। অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমার যখন জ্ঞান ফিরে তখন আমি দেখি যে আমি হসপিটালে আমার সাথে আমার ফ্রেন্ড শখ আছে। আমি শখকে সব কিছু খুলে বলেছি, শখ এই ঘটনা এগুলো আমি এখন কী করতে পারি তুই আমারে বল। তখন শখ আমাকে অনেক বুঝায়, কান্নাকাটি করিস না, কী হবে কান্নাকাটি করে, কোনো প্রবলেম নাই, একটা সময় সব কিছু ঠিক হয়ে যাবে, এরকম করে আমাকে বুঝায়। বাট আমি ওকে ছাড়া কিছুই বুঝতে পারি না। আর আমি ওর নাম্বারে কল দিই, ওর কল বন্ধ। ও যে হোস্টেলে থাকে, হোস্টেলে যায়, ও এখন হোস্টেলেও নাই। তো কোথায় থাকে ওকে খুঁজে পাই না। কলেজে ভার্সিটিতেও যায় না। ভার্সিটিতে অনেক বড় বাইটে আছে যাদের সাথে আমার পরিচয় আছে, ওনাদেরকে জিজ্ঞেস করে, তারাও বলে সে নাকি ভার্সিটিতেও আসে না। এভাবে যেতে যেতে প্রায় 2টা মাস চলেছে। 2টা মাসে আমি অনেকটা ভেঙে পড়ি। 2 মাস পরে ও আমাকে একদিন কল দেয়। আমাকে কল দিয়ে বলে যে 2 মাস পরে একটা নতুন নাম্বার থেকে আমাকে কল দিয়ে বলে যে আমার সাথে দেখা করবে। তা আমি তার সাথে দেখা করতে যাওয়ার পরে সেদিনকার মতো সে কান্না করে। আমি সেদিন যেমন কান্না করছিলাম সে আজকে এমন কান্না করতেছে। ও আমাকে বলে যে আমার ভুল হয়ে গেছে সাথী, তুমি আমাকে মাফ করে দাও। যা হবার তা তো হয়েছেই। আমরা অ্যাটলিস্ট কি ফ্রেন্ড হিসাবে থাকতে পারি না? বন্ধু হিসাবে কি আমরা থাকতে পারি না?
তখন আমি আমি বলি যে আমি তোমাকে ভালোবাসছি, কীভাবে বন্ধু হিসেবে তোমার সাথে থাকবো, কারণ প্রেমিক থেকে বন্ধু থেকে প্রেমিক হওয়া যায়, কিন্তু প্রেমিক থেকে কখনো বন্ধু হওয়া যায় না। আমাকে হাতটা ছুঁয়ে বলে যে আমরা ভালো একটা বন্ধু হয়ে সারা জীবন একসাথে থাকবো, এরকম করে বলে। তখন আমি ও মাঝে মাঝে এভাবে চলতেছে তো ঠিক আছে, তখন থেকে সে আমার সাথে আবারও ফোনে কথা বলে। আমি জানি তার বউ আছে, তারপর সে আমার সাথে ফোনে কথা বলে। অ্যান্ড কথা বলতে বলতে একদিন সে বলে যে আমাদের বাসায় আসবে, তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে তোমার বউকে নিয়ে আসো। তো বউকে নিয়ে না একাই আসে। আমার ফ্রেন্ড হচ্ছে শখ সেদিন অফিসে যায়, আমি সেদিন অফিসে যাই না। অ্যান্ড বাসায় আসার পরে সে মানে আমার সাথে একটু অন্যরকম কথাবার্তা বলে কান্নাকাটি করে, আমার হাত চেপে ধরে আমাকে বলে যে আমি তোমাকে অনেক ভালোবাসি, সাথে কিছু মনে করো না, আমি তোমাকে ভুলতে পারতেছি না। এটা বলো আমাকে জড়াই ধরো, আমি ইমোশনাল হয়ে পড়ি। অ্যান্ড ইমোশনাল অবস্থা আমাকে জড়াই ধরো আমার বডির বিভিন্ন লজ্জার জায়গায় টাচ করতে শুরু করে। তখন আমি তাকে বলি যে তোমার তো বউ আছে, তুমি এগুলো কী করতেছো? তখন সে আমাকে আমি একটা ব্যাপার বলি, এর আগে কোনোদিনও আমাকে একটা চুমোও দেয় নাই, আমার রিলেশন যখন ছিল একটা চুমোও দেয় নাই। বাট সেদিন সে আমাকে বলতেছে যে আমার বউয়ের সাথে আমি এগুলো করি না, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। বিশ্বাস করে আমি তোমার মাথায় হাত দিয়ে বলতেছি আমি আমার বউয়ের সাথে এগুলো করি না। আমি সেদিন বলতেছি না শাকিল, আমি তোমার সাথে এটা না রুবেল, আমি তোমার সাথে এটা করতে পারবো না, প্লিজ তোমাকে মাফ করে দাও। তখন সে আমাকে বলে আমি আমার বউকে ডিভোর্স দিয়ে আমি তোমাকে বিয়ে করবো, আমার বউকে তালাক দিয়ে আমি তোমাকে বিয়ে করবো। আমি বললাম যে সত্যি তোমার বউকে তালাক দিয়ে তুমি আমাকে বিয়ে করবা? তখন আমার এত খুশি লাগছিল। তখন সেই সাথে সাথে বলতেছে তুমি বিশ্বাস করতেছো না তো, আচ্ছা ঠিক আছে। এটা বলে সে বাইরে যায়, বাইরে গিয়া প্রায় আধা ঘন্টা পরে সে আবারও আসে। অ্যান্ড আসার পরে তার হাতে একটা কোরআন শরীফ, সে কোরআন শরীফটা নিয়ে আসে। এসে বলতেছে আমি উজু করে আসছি, এই কোরআনটা মাথায় নিলাম, আমি কোরআন শরীফটা মাথায় নিয়ে বলতেছে আমি আমার বউকে ছেড়ে দিয়ে আমি তোমাকে বিয়ে করব। তখন আমি সাথে বললাম যে না কোরআনটা মাথায় নিয়ে তুমি শুধু আমাকে বলো যে তুমি আমাকে বিয়ে করবা, তোমার বউকে ছাড়তে হবে না। তখন সে বলে যে আমি তোমাকে বিয়ে করব। এরপরে ও কোরআনটা রাখার পরে আমি বলি যে শাকিল আমরা বিয়ের পরে এই কাজটা করি, কিন্তু আমার কোনো কথাই শোনে না। ও কোরআন শরীফটা রাখা আমার সাথে এই কাজটা করে। অ্যান্ড করার পরে ও এয়ারপোর্ট থেকে ও সবসময় আমার কাছে আসে আমার সাথে এগুলো করে যায়। মাঝে মাঝে আমাকে বলে যে তোমার ফ্রেন্ড না থাকলে আমাকে বাসা খালি থাকলেও চলে আসে। তো আমার বউর কথা জিজ্ঞেস করো, আমাকে বলছে আমি আমার বউয়ের সাথে এগুলো করি না, আমি আমার পরিবারের সাথে কথা বলতেছি কীভাবে আমার বউকে বাদ দেওয়া যায়। তার বউ কিন্তু তখন গ্রামে থাকতো, সে কিন্তু ঢাকা থেকে পড়াশোনা করতো, আর তখন সে একটা চাকরিও করতো, পড়াশোনার পাশাপাশি একটা চাকরিও সে তখন করতো। এভাবে যেতে যেতে আমার হঠাৎ করে একদিন আমি অফিস করতেছি, আমার যেই স্যারের কথা বলছিলাম যার সাথে আমি কক্সবাজার গিয়েছিলাম, উনি আমাকে একদিন হঠাৎ করে আমাকে ওনার রুমে ডাকার পরে আমি ওনার রুমে গেলাম। যাওয়ার পর বলতেছে যে আমি আবার একটু কক্সবাজার যাবো তোমার সাথে, তুমি রেডি হও। তো আমি বললাম যে না আমি একবার গেছি, আমি আর যাইতে পারবো না, আমার আর টাকা লাগবে না, আমি আর যাবো না। তখন সে আমাকে বলে না এবার তো আমি টাকা দিব না, এমনি তোমাকে নিয়ে যাবো। আমি বলি যে দেখেন আমি কক্সবাজার যাইতে পারবো না, আপনি যাই বলেন। তখন সে বলতেছে যে না গেলে আমার কাছে একটা জিনিস আছে, এটা তোমাকে দেখাবো। আমি তখন জিজ্ঞেস করলাম যে কী জিনিস আছে আপনার কাছে, কী জিনিস আপনি দেখাবেন? তখন বলে যে এটা দেখলে তুমি আমি না নিতে চাইলেও তুমি জোর করে আমার সাথে যাবা। আমি বললাম যে কী জিনিস আছে দেখি। এটা বলার পরে সে তার মোবাইল থেকে তার সাথে আমি কক্সবাজারে যা করেছি একদম A to Z সে সব কিছু ভিডিও করে রাখছে। রাতের বেলা আমি যখন ঘুমাইতাম তখন সে ভিডিও করতো, আর আমি যখন সজাগ থাকতাম তখন সে জানালার পাশে ক্যামেরা অন করে রেখেছে। এবং যতদিন আমি তার সাথে ছিলাম যা ঘটছে A to Z সব কিছু HD ভিডিও করা। আমি তখন কান্নায় ভেঙে পড়ি যে এটা আপনি কেন করছেন? তখন বলে যে তুই যদি আমার সাথে না যাস তাহলে আমি এটা ছেড়ে দেবো। তখন আমি তার পাটা ছাইপা ধরে বলে যে আপনার যা করতে মন চায় আপনি এখানে করেন, আমি কক্সবাজার যাইতে পারবো না, আপনি আমাকে এখানে যা খুশি তা করেন। তখন বলে ঠিক আছে আজকে রাতের বেলা আমার বাসায় আসবে। তো আমি খুবই ভেঙে পড়তেছিলাম যে উনি এইগুলো যদি ফেসবুকে ছেড়ে দেয়, ইন্টারনেটে ছেড়ে দেয়, বা আমার বোন জামাই অফিসে চাকরি করে, আমার বোন জামাইকে বলে দেয়, তাহলে তো আমি মরেই যাব। আমি লজ্জায় বলি যাই হোক ওনার সাথে তো আমার এগুলো একবার হয়েছে, তাতে প্রবলেম কি? আমি আবার ওনার বাসায় যান। বাসায় যাওয়ার পরে সেদিন রাতের বেলা আমি দেখতে পাই উনি সহ ওনার 4টা বন্ধু, টোটাল 5 জন আমার সাথে এই কাজটা করার পর আমি বাসায় আসার পরে প্রচুর ভেঙে পড়ি। বাসায় যেদিন আসি সেদিনই আবার আমার বয়ফ্রেন্ড রোবেল আসে আমার বাসায়। অ্যান্ড রোবেল এসেও আমার সাথে এই কাজটাই করে, সেম কাজটা করে যায়। আমি তখন আর সহ্য করতে পারতেছিলাম না যে আমি কী করবো, কাউকে বুঝাইতে পারতেছিলাম না। আমি প্রচুর পরিমাণ কান্নায় ভেঙে পড়ি। এরপর থেকে কন্টিনিউ উনি আমাকে ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিবে, নেটে ছেড়ে দিবে, আমার চাকরি খেয়ে ফেলবে, এগুলো বলে উনি আমার সাথে এই কাজগুলো করে। এবং কখনও উনি ওনার বন্ধু, ওনার যাদের পরিচিত উনি নিয়ে আসে, মাঝে মাঝে আমাদের বাসায় এসে উনি আমার সাথে এগুলো করে। তখন কী করবো কিছুই বুঝতে পারতেছিলাম না যে কার কাছে যাব, কাকে বিচার দেবো, কী করবো, আমার মাথায় কিছুই আসতেছে না। আমি আমার বোনকেও বলতে ভয় পাচ্ছি, কারণ আমি তো নিজে ওনার সাথে কক্সবাজার গিয়েছিলাম।
সবশেষে আমি একদিন আমার যে বান্ধবী আছে, আমার বান্ধবীকে আমি একদিন শখকে সব কিছু খুলে বলি, কারণ শখ তো আমাকে সব কিছু বলছে। আমি বলি শখ, কখনো উনি আসে, ওনার ফ্রেন্ড আসে, তারপরে আবারও হচ্ছে আমার ফ্রেন্ড, আমার বয়ফ্রেন্ডও আসে। আচ্ছা, আমার জন্মটা কি শুধু এই জন্যই হয়েছে? সেদিন রাতের বেলা আমি শখের হাত পা ধরে কান্না করি, আমি প্রচুর পরিমাণ শখের কাছে কান্না করি। আমি বলি যে কেন আমার জীবনটা এমন হলো, তুই আমাকে একটু বল তো কী দোষ ছিল আমার। আমি ছোটোবেলায় জন্মানোর সাথে সাথে আমি আমার বাবা মাকে হারাইছি, আমি আমার খালাম্মার কাছে বড় হয়েছি, কত মানুষের আঘাত খাইছি, টাকা পয়সার জন্য কত কষ্ট পাইছি, দিনের পর দিন রাতের পর রাত আমি না খেয়েছিলাম। এই ছেলেটাকে আমি টাকা দিয়ে পড়াশোনা করাইছি, আমি আমার দেহটারে দিয়া, আমার যেই মেয়ে শরীরে কখনো কোনো ছেলে হাত দিতে পারে নাই, অথচ এই মেয়েকে আমি আমার বাপের বয়সে একটা লোকের সাথে কক্সবাজার গিয়ে সেই টাকা দিয়ে তাকে অপারেশন করে আমি তারে বাঁচাইলাম। সে গ্রামে গিয়ে বিয়ে করে আসছে, বিয়ে করে আসার পরে সে এখন এগুলো আমার সাথে করতেছে। তখন ও বলতেছে যে ঠিক আছে, তুই তোর বয়ফ্রেন্ডকে ফোন দে, তুই ওকে বিয়ে করে ফেল, তাহলে তো সব বিয়ে করে তুই চাকরি ছেড়ে দে, তাইলে তার কোনো প্রবলেম নাই। আমি বললাম যে ঠিক আছে, তাহলে তুই ওরে কল দে। তখন আমার শখ হচ্ছে আমার রুবেলকে কল দেয়, রুবেল কলটা রিসিভ করে সব কিছু বলে যে দেখেন এই ঘটনা, সব কিছু বলে বলতে এগুলো বলে যে ও খুব কান্নাকাটি করতেছে, এইভাবে থাকা সম্ভব না, আপনি ওকে বিয়ে করে আপনারা সেপারেট থাকেন। তখন রুবেল আমাকে বলে যে ও তো ইনটেক না, আমি ওকে কীভাবে বিয়ে করবো? তখন শখ বলতেছে ও ইনটেক না মানে আপনি এটা কীভাবে বুঝলেন যে ও ইনটেক না, আপনি এটা কেন বলতেছেন? তখন আমি খুব ভয় পেয়ে যাই যে আল্লাহ, রুবেল কি জেনে গেল কিলা। তখন ও বলতেছে আমি ওর সাথে প্রথম দিন যেদিন এই কাজটা করছি আমি সেদিনই বুঝতে পারছি ও সব কিছু ফ্রি, আমি ওকে ইয়ে করতে পারবো না। তখন ও বলতেছে যে আপনি কি বিয়ে করতে না পারলে ওর সাথে এই কাজগুলো কেন করছেন? আপনি জানেন ও আপনার জন্য কীভাবে টাকা জোগাড় করছে, কীভাবে করছে। তখন আমি শখের মুখ চাইপা ধরি, আমি বলি দোস্ত কিছুই বলিস না, এটা বলে আমি ফোনটা কেটে দিই, কারণ আমি ভয় পাচ্ছিলাম যে শখ হুট করে আমাদের স্যারের কথা বলে দেখি না যে আমি কক্সবাজার গিয়েছি। তখন আমি আর কিছুই বুঝতে পারছি না রাতের বেলায়। রুবেল, তখন আমি আবার রুবেলকে কল ব্যাক করি, ও আমাকে বলে দেয় যে প্লিজ তুমি আমাকে আজকের পর থেকে আর কল টল দিও না, আমি আসলে যা করছি যদি সম্ভব হয় আমাকে মাফ করে দিও, আমি আর তোমাকে বিয়ে করতে পারবো না, বা আমি আর এখানেও পড়াশোনা করবো না, আমি এখান থেকে ট্রান্সফার নিয়ে আমাদের খুলনাতে চলে যাবো, আমি খুলনায় পড়াশোনা করবো। এটা বলে ও লাইনটা কেটে দিয়ে মোবাইল ফোনটা বন্ধ করে দেয়। সেদিন আমি চোখটা বন্ধ করে চিন্তা করতেছি যে এই পৃথিবীটা আমার জন্য না, এই পৃথিবীটা আমার মতো সহজ সরল মানুষদের জন্য না। আমি তখন শখকে জড়ায় ধরে শখকে প্রচুর কান্নাকাটি করেছি। শখ, আমি ওকে আমার জন্মের সব ঘটনা খুলে বলেছি, শখ আমার জন্মটা এভাবে হয়েছে, আমি আমার বাবা মাকে এভাবে হারাইছি, আমি আমার খালামুনির বাসায় বড় হয়েছি, আমি ওকে সব স্টোরিগুলো খুলে বলি। সেদিন ওর বুকে জড়ায় ধরে আমি প্রচুর কান্না করি। আমি ভাবতে থাকি যে আমি যদি বেঁচে থাকি তাহলে প্রতিদিন ওই রোকন স্যারের কাছে আমাকে যেতে হবে, কারণ ওনার কাছে না গেলে উনি ইন্টারনেটে ফেসবুকে সবগুলো ভিডিও ছেড়ে দিবে, আর এই ভিডিওগুলো যদি আমার খালামুনি, আমার বড়াপু দেখে, আমার দুলাভাই দেখে, তাহলে তো আমি মরেই গেছি, এর চেয়েও আমি এই দুনিয়া ছেড়ে চলে যাব। আর রুবেলও তো আমাকে বিয়ে করবে না, তাহলে আমার জীবনটা কি হবে? আমি তো একটা বেশ্যা হয়ে গেলাম। অপেক্ষা করতেছিলাম যে কখন শখ ঘুমিয়ে যাবে। ঘড়িতে রাত প্রায় 1টার মতো বাজে, দেখলাম যে শখ ঘুমিয়ে গেছে। শখ যখন ঘুমিয়ে গেছে তখন আমি আমাদের সামনে যেখানে আমরা খাবার খেতাম, খাবারের এখানে একটা ফ্যান আছে, এখানে চেয়ার টেবিল আছে খাবারের জন্য, সেই ফ্যানের সাথে আমি আমার ওড়নাটা বেঁধে ওখানে আমি ফাঁসি দিয়ে মারা যাই। তাহলে সবার কাছে প্রশ্ন জাগতে পারে, তাহলে আমি কোথায় থেকে স্টোরিটা পেলাম, আমি স্টোরিটা কিভাবে জানি? ও তো মারাই গেল, ওর জীবনের গল্প আমাকে কে বলেছে? হ্যাঁ, ওর জীবনের গল্প আমাকে শখ বলেছে। ওই যে শখের কথা আমাকে বলেছিল ওর এই বান্ধবী, এটা আমাকে কথাগুলো বলেছে, আমার এত কষ্ট হয়েছে। আমাকে বললো যে আমি আমার জীবনে অনেক মেয়ে দেখেছি, অনেক মেয়ের সাথে মিশেছি, আমার অনেক ফ্রেন্ড আছে, আমিও খুব বড় লোকের মেয়ে না, আমিও মধ্যবিত্ত ফ্যামিলির একটা সন্তান। ভাই, আমার পরিচয়টা আপনি দিয়েন না, কারণ আমি আমার কণ্ঠটা আপনাকে শোনাতে চাই এই কারণে যে রোকন স্যারের সাথে আমিও কক্সবাজার গিয়েছিলাম আমার পারিবারিক একটা সমস্যা টাকার জন্য। তো যদি পারেন মানুষের কাছে এই জিনিসটা প্রচার করবেন শুধুমাত্র এই কারণে যাতে ভালোবাসার বিনিময়ে যাতে কখনো মানুষ এই কাজটা না করে। আমার বান্ধবীর সাথী যা করেছে এটা পৃথিবীতে ইতিহাস হয়ে থাকবে। আমি এই কথাগুলো হয়তো কখনো কারো কাছে বলতে পারবো না, কারো কাছে এই লজ্জার কথাগুলো বলা সম্ভব না, কিন্তু আমার কাছে যদি প্রেমের কোনো দৃষ্টান্ত কেউ দেখতে চায় তাহলে আমি আঙ্গুল দিয়ে সাথীর কবরটা দেখাই দিব। সাথীকে মাটি দেওয়া হয়েছে,
সাথীর লাশটা চিরগঙ্গে নেওয়া হয়েছে, বালুচরা তোকে মাটি দিছে। আমি ওর কবরের কাছে মাঝে মাঝে যাই, সময় পেলে ওর কবরটা দেখে আসি। আমি এখনও বিয়ে করি নাই, বাট সাথীকে আমি এত ভালোবেসেছি, সাথীর প্রত্যেকটা স্মৃতি আমার এখনও মনে পড়ে। আমি অফিস থেকে আসলে মাঝে মাঝে দেখতাম যে আমার জন্য খাবার নিয়ে ও বসে থাকতো, খাইতো না। সাথীর এমন কিছু স্মৃতি আমার মাঝে আছে যেটা আমি আমার বাবা মায়ের কাছ থেকে এত ভালোবাসা পাই নাই। আমি সাথীকে হারিয়েছি, সাথী আমাদের কাছ থেকে চলে গেছে। আপনি শুধু গল্পটা এই জন্য প্রচার করবেন যাতে আর কোনো সাথী অকালে এত কিশোরী বয়সে পৃথিবী ছেড়ে চলে না যায়। সম্মানিত দর্শক শ্রোতা, আমি সবসময় আমার প্রত্যেকটা অনুষ্ঠানে আপনাদেরকে একটা কথা বলি, একেবারে সবসময় বলি। আমি আজকে একটা সিম্পল কথা বলি। যদি আপনাকে কখনো ভূতে ধরে বা জিনে ধরে, যদি আপনাকে জিজ্ঞেস করে, ধরেন আপনার নাম হচ্ছে সোলাইমান, যখন আপনাকে ভূতে ধরছে সেই ভূতটার নাম যদি হয়ে থাকে সালমা, তখন আপনি নিজের নামটা বলবেন সালমা। তখন কিন্তু আপনি বলবেন না যে আপনার নাম সোলাইমান। মানে ভূতে ধরলে মানুষ যেরকম নিজের নামটা পর্যন্ত ভুলে যায়, ওই ভূতের নামটাই বলে। ভালোবাসা হচ্ছে সেম একটা জিনিস। ভালোবাসতে আমি কাউকে নিষেধ করি না, আপনারা ভালোবাসবেন, কারণ ভালোবাসার জন্যই পৃথিবী। আদম হাওয়া থেকে ভালোবাসার সৃষ্টি। কিন্তু এই ভালোবাসাটা আজকাল বর্তমান সময়ে ভালোবাসা এতটা নোংরা হয়ে গেছে। ভালোবাসার বিনিময়ে আজকাল মানুষ স্বার্থ উদ্ধার করে। কেউ ভালোবাসা দিয়ে দেহ চায়, কেউ টাকা চায়, কেউ সময় কাটায়। ভালোবাসাটা জাস্ট একটা রিজন, একটা কারণ। আমি সবসময় বলি যে ভালোবাসার ব্যাপারটা কি জানেন, আমাদের পেটে যখন খিদা লাগে তখন আমরা ভাত খাই, খিদা লাগলে আমরা ভাত খাই। কিন্তু যখন আমরা অনেক পরিমাণ ভাত খাই তখন কিন্তু আমাদের আর খিদা লাগে না। হ্যাঁ, তখন কিন্তু আর খাইতে ইচ্ছে করে। সে ভালোবাসাটা একই রকম। আমাদের একটা মানুষের দুটো খিদা আছে, একটা হচ্ছে মনের খিদা আর একটা হচ্ছে পেটের খিদা। পেটের খিদা নিবারণ করার জন্য আমরা খাবার খাই, আর মনের খিদা নিবারণ করার জন্য আমরা গেমস খেলি, আমরা ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাই, আমরা প্রেম করি, আমরা এই করি, আমরা সেই করি। বাট দ্যাট ইজ কমপ্লিটলি লাইক ওয়ান কাইন্ড অফ ক্ষুধা, যেটাকে বলে। শুধু এইটাই ভালোবাসা, লাইক খিদা, আর কিছুই না। তো আমি সবার ক্ষেত্রে সেটা না, হয়তো তারই মাঝে শতের মধ্যে একটা দুইটা তিনটা ভালোবাসা হয়তো মানে ভালো হয়ে যায়, কিন্তু আমার দৃষ্টিতে আমি ম্যাক্সিমাম ভালোবাসাগুলো এরকম দেখেছি। ভালোবাসতে নিষেধ করি না, ভালোবাসার বিপক্ষে আমি না, কিন্তু আপনাকে এইটা বলবো যে ভালোবাসা দিয়ে ভালোবাসার মানুষটাকে আপনি আপনার জীবন নামক ড্রাইভিং সিটে বসায় দিয়েন না। ড্রাইভার গাড়িতে বসে যদি গাড়ি চালায় আর আপনি পিছনে বসে যদি বলেন যে আমি ডাইনে যাব, কিন্তু না, ড্রাইভার যদি ভামে নিয়ে যায় আপনাকে ভামেই যেতে হবে। সুতরাং এইটা মনে রাখবেন যে ভালোবাসবেন, অবশ্যই ভালোবাসবেন, কিন্তু এই ভালোবাসা যেন আপনার দেহের অক্সিজেন না হয়ে যায়, যেটা চলে গেলে আপনি নিঃশ্বাস নিতে পারবেন না। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন সম্মানিত দর্শক শ্রোতা। অ্যান্ড অন্য কোনো দিন অন্য কারো জীবনের গল্প নিয়ে আমি আবারও হাজির হয়ে যাব। অ্যান্ড ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় আপনার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।